সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় উপন্যাস দেবী। আজ পঞ্চম পর্ব। মিসির আলী লোকটির ধৈর্য প্রায় সীমাহীন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি দ্বিতীয় দফায় রানুদের গ্রামে গিয়ে উপস্থিত হলেন। তার সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের এক ভদ্রলোক জয়নাল সাহেব। উদ্দেশ্য রুক্মিণী দেবীর মন্দির সম্পর্কে তথ্য সংগ্রহ করা। জয়নাল সাহেব মন্দির দেখে বিশেষ উল্লসিত হলেন না। 300 বৎসরের বেশি এর বয়স হবে না। এরকম ভগ্নস্তূপ এদেশে অসংখ্য আছে। মিসির আলী বললেন, তেমন পুরনো নয় বলছেন? না রে ভাই, ইটের সাইজ দেখলেই বুঝবেন। ভেঙে টেঙে কি অবস্থা হয়েছে দেখেন। যত্ন হয়নি। মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হয়তো মারা গেছেন, কিংবা তার উৎসাহ মিইয়ে গেছে। গ্রামের লোকজনদের কাছ থেকে অল্প কিছু তথ্য পাওয়া গেল। পালবাবুদের প্রতিষ্ঠিত মন্দির। পালরা স্বপ্নে আদিষ্ট হয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। তার পরপরই তাদের ভাগ্য বিপর্যয় শুরু হয়। 3-4 বছরের মধ্যেই পালরা নির্বংশ হয়ে পড়ে। দেবীকে তুষ্ট করার জন্যে তখন এক রাতে কুমারী বলির আয়োজন করা হয়। 12 বছরের একটা কুমারী কন্যাকে অমাবস্যার রাত্রিতে মন্দিরের সামনে বলি দেওয়া হয়। দেবীর তুষ্টি হয় না তাতেও। পাথরের মূর্তি এত সহজে বোধ হয় তুষ্ট হয় না। তবে গ্রামের মানুষেরা নাকি বলি দেয়া মেয়েটিকে এরপর থেকে গ্রামময় ছুটোছুটি করতে দেখে। ময়মনসিংহ থেকে ইংরেজ পুলিশ সুপার এসে মন্দির তালাবন্ধ করে পালদের 2 ভাইকে গ্রেফতার করে নিয়ে যান। পালরা অত্যন্ত ক্ষমতাবান ছিল, কাজেই ছাড়া পেয়ে একসময় আবার গ্রামে ফিরে আসে, কিন্তু মন্দির তালাবন্ধই পড়ে থাকে। ইতিহাস এতটুকুই। মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তি সম্পর্কে বিশেষ কিছু জানা গেল না। 2-1 ঘর নিম্নবর্ণের হিন্দু যারা ছিল তারা বিশেষ কিছু বলতে পারে না। হরিশ মণ্ডল বলল, বাবু, আমরা কেউ ওই দিকে যাই না। ওই মন্দিরে গেলে নির্বংশ হতে হয়। কে যাবে বলেন? আপনি তো শিক্ষিত লোক, এই সব বিশ্বাস করেন? করি না, কিন্তু যাইও না। মূর্তিটা আপনি দেখেছেন? আমি দেখি নাই, তবে আমার জ্যাঠা দেখেছে। তিনি কি নির্বংশ হয়েছেন? না, তারা 3 ছেলে। এক ছেলে নান্দিনা হাই স্কুলের হেডমাস্টার। মূর্তিটা কেমন ছিল বলতে পারেন? শ্বেত পাথরের মূর্তি, কৃষ্ণনগরের কারিগরের তৈরি। একটা হাত ভাঙা ছিল। মূর্তি নাকি হঠাৎ উধাও হয়েছে। কেউ চুরি টুরি করে নিয়ে বিক্রি করে ফেলেছে। আচ্ছা, একটা বাচ্চা মেয়েকে যে বলি দেওয়া হয়েছিল সে নাকি অমাবস্যার রাত্রে ঘুরে বেড়ায়। বলে তো সবাই, চিৎকার করে কাঁদে। আমি শুনি নাই, অনেকে শুনেছে। অমাবস্যার জন্যে মিসির আলীকে 3 দিন অপেক্ষা করতে হলো। তিনি অমাবস্যার রাত্রে একটা 5 ব্যাটারির টর্চ আর একটা মোটা বাঁশের লাঠি নিয়ে মন্দিরের চাতালে বসে রইলেন। তিনি কিছুই শুনলেন না। শেয়ালের ডাক শোনা গেল অবশ্য। শেষ রাত্রের দিকে প্রচণ্ড বাতাস বইতে লাগল। বাতাসে শীষ দেবার মতো শব্দ হলো। সেসব নিতান্তই লৌকিক শব্দ, অন্য জগতের কিছু নয়। রাত শেষ হবার আগে আগে বর্ষণ শুরু হলো। ছাতা নিয়ে যাননি। মন্দিরের ছাদ ভাঙা। আশ্রয় নেবার জায়গা নেই। মিসির আলী কাক ভেজা হয়ে গেলেন। ঢাকায় ফিরলেন প্রচণ্ড জ্বর নিয়ে। ডাক্তার পরীক্ষা করে শুকনো মুখে বললেন, মনে হচ্ছে নিউমোনিয়া। একটা লাংস অ্যাফেক্টেড, ভোগাবে। মিসির আলীকে সত্যি সত্যি ভোগালো। তিনি দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে রইলেন। বইপাড়াতে এ সময় লোকজন তেমন থাকে না। আজ যেন আরও নির্জন। নীলু একা একা কিছুক্ষণ হাঁটল। তার খুব ঘাম হচ্ছে। বারবার সবুজ রুমালটি বের করতে হচ্ছে। 4:10 বাজে। চিঠিতে লিখেছে সে 4টার মধ্যেই আসবে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। নীলু অবশ্য কারো মুখের দিকে তাকাতেও পারছে না। কাউকে তাকাতে দেখলেই বুকের মধ্যে ধক করে উঠছে। নীলু একটা বইয়ের দোকানে ঢুকে পড়ল। গল্পের বই তার তেমন ভালো লাগে না। ভালো লাগে বেলুর। বেলুর জন্য একটা কিছু কিনলে হয়, কিন্তু কি কিনবে? সবই হয়তো ওর পড়া। ওই দিন শীর্ষেন্দুর কি একটা বইয়ের কথা বলছিল, নামটা মনে নেই। আচ্ছা, আপনাদের কাছে শীর্ষেন্দুর কোনো বই আছে? জি না, আমরা বিদেশি বই রাখি না। নীলু অন্য একটা ঘরে ঢুকল।
শুধু শুধু দাঁড়িয়ে থাকা যায় না। সে একটা কবিতার বই কিনে ফেলল। অপরিচিত কবি, তবে প্রচ্ছদটি সুন্দর। একটি মেয়ের ছবি, সুন্দর ছবি, নামটি সুন্দর। প্রেম নেই। কেমন অদ্ভুত নাম, প্রেম নেই। এ আবার কি? প্রেম থাকবে না কেন? দাড়িওয়ালা একজন রোগা ভদ্রলোক তখন থেকেই তার দিকে তাকাচ্ছে। লোকটির কাঁধে একটি ব্যাগ। এই কি সে? নীলুর মুখ রক্তশূন্য হয়ে গেল। নীলু বইয়ের দাম দিয়ে দ্রুত বেরিয়ে এলো। তার পেছনে ফেরারও সাহস নেই। পেছনে ফিরলেই সে হয়তো দেখবে বুড়ো দাড়িওয়ালা গুটি গুটি করে আসছে। না, লোকটি আসছে না। নীলুর মনে হলো ভয়ানক মোটা এবং বেটে একজন কে যেন তাকে অনুসরণ করছে। তার দিকে তাকাচ্ছে না, কিন্তু আসছে তার পিছু পিছু। নীলুর তৃষ্ণা পেয়ে গেল, বড্ড টেনশন। বাড়ি ফিরে গেলে কেমন হয়, কিন্তু বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। নীলু ঘড়ি দেখল, 5টা 5। তার মানে কি যে সে আসবে না? কথা ছিল নীলু থাকবে ঠিক 1 ঘন্টা। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ভালোই হয়েছে। দেখা না হওয়াটাই বোধহয় ভালো। দেখা হবার মধ্যে একটা আশাভঙ্গের ব্যাপার আছে। না দেখার রহস্যময়তাটাই না হয় থাকুক। নীলু ক্লান্ত ভঙ্গিতে হাঁটতে শুরু করল। নীলু। নীলু দাঁড়িয়ে পড়ল। একটু দেরি হয়ে গেল। তুমি ভালো আছো নীলু? চকচকে লাল টাই পরা যে ছেলেটি হাসছে, সে কে? লম্বা স্বাস্থ্যবান একটি তরুণ, ঝলমল করছে। তার লাল টাই উড়ছে, বাতাসে মিষ্টি ঘ্রাণ আসছে, সেন্টের গন্ধ। পুরুষ মানুষের গা থেকে আসা সেন্টের গন্ধ নীলুর পছন্দ নয়, কিন্তু আজ এত ভালো লাগছে কেন? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আপনি বলেছিলেন আপনি বুড়ো। আমরা সবাই কিছু কিছু মিথ্যা বলি। আমাকে নীলু নামের একটি মেয়ে লিখেছিল সে দেখতে কুৎসিত। লোকটি হাসছে হা হা করে। এত সুন্দর করেও মানুষ হাসতে পারে? নীলুর এক ধরনের কষ্ট হতে লাগলো। মনে হতে লাগলো সমস্তটাই একটা সুন্দর স্বপ্ন, খুবই ক্ষণস্থায়ী, যেন এক্ষুনি স্বপ্ন ভেঙে যাবে। নীলু দেখবে সে জেগে উঠেছে। পাশের বিছানায় বিলু ঘুমাচ্ছে মশারি না ফেলে, কিন্তু সেরকম কিছু হলো না। ছেলেটি হাসি মুখে বলল, কোথাও বসে 1 কাপ চা খেলে কেমন হয়? খাবি? নীলু মাথা নাড়ল। সে খাবে। তুমি কিন্তু সবুজ রুমালটি ব্যাগে ভরে ফেলেছ। আমি যেতে ঠিক সাহস পাচ্ছি না। নীলু অস্বাভাবিক ব্যস্ত হয়ে রুমাল বের করতে গেল। একটা লিপস্টিক, একটা ছোট চিরুনি, কিছু খুচরো পয়সা গড়িয়ে পড়ল নিচে। ছেলেটি হাসি মুখে সেগুলো কুড়োচ্ছে। নীলু মনে মনে বলল, যেন এটা স্বপ্ন না হয়, আর স্বপ্ন হলেও যেন স্বপ্নটা অনেকক্ষণ থাকে। নীলুর খুব কান্না পেতে লাগলো। নিউ মার্কেটের ভেতর চা খাওয়ার তেমন ভালো জায়গা নেই। ওরা বলাকা বিল্ডিংয়ের দোতলায় গেল। চমৎকার জায়গা, অন্ধকার অন্ধকার চারদিক, পরিচ্ছন্ন টেবিল, সুন্দর একটা মিউজিক হচ্ছে। চায়ের সঙ্গে কিছু খাবে নীলু? না, এরা ভালো সমুচা করে। সমুচা দিতে বলি? আমার খিদে পেয়েছে। কি বলবো? বলুন। ছেলেটি হাসল। নীলুর খুব ইচ্ছা করছিল জিজ্ঞেস করে, হাসছো কেন তুমি? আমি কি হাস্যকর কিছু করেছি? কিন্তু নীলু কিছু বলল না। ছেলেটি হাসতে হাসতে বলল, আসলে আমি বিজ্ঞাপনটা মজা করবার জন্যে দিয়েছিলাম। কেউ জবাব দেবে ভাবিনি। আমি ছাড়া কেউ কি লিখেছিল? তা লিখেছে। মনে হচ্ছে এদেশের মেয়েদের কাজকর্ম বিশেষ নেই, সুযোগ পেলেই ওরা চিঠি লেখে। এই কথা বললাম বলে তুমি আবার রাগ করলে না তো? না, গুড। আমি কিন্তু শুধু তোমার চিঠির জবাব দিয়েছি, অন্য কারোর চিঠির জবাব দেইনি। আমার কথা বিশ্বাস করছো তো? করছি। বেয়ারা চায়ের পট দিয়ে গেল। ছেলেটি বলল, দাও, আমি চা বানিয়ে দিচ্ছি। ঘরে বানাবে মেয়েরা, কিন্তু বাইরে পুরুষেরা, এই নিয়ম। নীলু লক্ষ্য করল ছেলেটি তার কাপে 3 চামচ চিনি দিয়েছে। নীলু একবার লিখেছে সে চায়ে 3 চামচ চিনি খায়। ছেলেটি সেটা মনে রেখেছে। কি আশ্চর্য! চায়ে এত চিনি খাওয়া কিন্তু ভালো না। নীলু কিছু বলল না। এরপর থেকে চিনি কম খাবে। নীলু ঘাড় নাড়ল। তারা সন্ধ্যা পর্যন্ত বসে রইল। নীলু একবার বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। ছেলেটি বলল, আরেকটু বসো, আমি বাসায় পৌঁছে দেব, আমার সঙ্গে গাড়ি আছে। নীলু আর কিছু বলল না। একটু দেরি হলে
তোমাকে আবার বাসায় বকবে না তো? না, বকবে না। আমি মাঝে মাঝে অনেক রাত করে বাসায় ফিরি। সেটা ঠিক না নীলু, শহর বড় হচ্ছে, ক্রাইম বাড়ছে, ঠিক না? হ্যাঁ ঠিক। ওই দিন কী হলো জানো? আমার পরিচিত এক মহিলার কান থেকে টেনে দুল নিয়ে গেছে। রক্তারক্তি কাণ্ড। আমি বাইরে গেলে গয়না টয়না পরি না, না পরাই উচিত। আচ্ছা নীলু, তুমি কি আজ তোমার বাবার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবে? আপনি যদি চান দেব। আমি নিশ্চয়ই চাই। তুমি কি চাও? চাই বলতে গিয়ে নীলুর চোখ ভিজে উঠল। ছেলেটিকে এখন কত না পরিচিত মনে হচ্ছে। সে যদি এখন হাত বাড়িয়ে নীলুর হাত স্পর্শ করে তাহলে কেমন লাগবে নীলুর? ভালোই লাগবে, কিন্তু ছেলেটি অত্যন্ত ভদ্র, সে এমন কিছুই করবে না। নীলু, আমি তোমার জন্য একটা উপহার এনেছিলাম, কিন্তু তার আগে বলো তুমি কি এনেছো? তুমি বলেছিলে লাল টাই আনবে, ভুলে গেছো না? না, ভুলবো কেন? আমি তোমার জন্যই লাল টাই পরে এসেছি, যদিও লাল রং আমার পছন্দ নয়। আমার পছন্দ হচ্ছে নীল। নীল আমারও পছন্দ, তবে হালকা নীল, কড়া নীল নয়। নীলু এই প্রথম অল্প হাসল। হালকা নীল তার নিজেরও পছন্দ। ছেলেটি হাসতে হাসতে বলল, আমার সবচেয়ে অপছন্দ হচ্ছে সবুজ রং, কিন্তু দেখো আজ সবুজ রংটাও খারাপ লাগছে না। তারা উঠে দাঁড়ালো 8:30টার দিকে। হেঁটে হেঁটে এলো নিউ মার্কেটের গেটে। ছোট্ট একটা হোন্ডা সিভিক সেখানে পার্ক করা। ছেলেটি ঘড়ি দেখে বলল, রাত কি বেশি হয়ে গেছে নীলু? না, বেশি হয়নি। তোমার বাবা দুশ্চিন্তা না করলে হয়। আমি চাই না আমার জন্য কেউ বকা খাক। অবশ্য 1-8 দিন বকা খেলে কিছু যায় আসে না, কি বলো? নীলু হাসল। ছেলেটিও হাসল, মার্জিত হাসি। সরাসরি বাসায় যাবে নাকি যাবার আগে আইসক্রিম খাবে? ধানমন্ডিতে একটা ভালো আইসক্রিমের দোকান দিয়েছে। আজ আর যাব না। ঠিক আছে, চলো বাসায় পৌঁছে দেই। ছেলেটি নীলুকে তাদের গেটের কাছে নামিয়ে দিল। নীলুর খুব ইচ্ছে করছিল তাকে বসতে বলে। স্যার, ভেতরে আসবো? এসো। কি ব্যাপার? মিসির আলী মেয়েটিকে ঠিক চিনতে পারলেন না। তিনি কখনো তার ছাত্রছাত্রীদের চিনতে পারেন না। স্যার, আমার নাম নীলু, নীলুফার। ও আচ্ছা। মিসির আলী পরিচিত ভঙ্গিতে হাসলেন, কিন্তু নামটি তার কাছে অপরিচিত লাগছে। এও এক সমস্যা, কারণ নাম তিনি মনে রাখতে পারেন না। তার ভ্রু কুঞ্চিত হলো। নাম মনে না করতে পারার একটিই কারণ, মানুষের প্রতি তার কোনো আগ্রহ নেই। আগ্রহ থাকলে নাম মনে থাকত। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি 2nd ইয়ারের। একদিন এসেছিলাম আমরা 4 বন্ধু। ও হ্যাঁ, এসেছিলে তোমরা, মনে পড়েছে। আজ কি ব্যাপার? মেয়েটি ইতস্তত করতে লাগল। তার মানে কি, কম বয়সী মেয়েদের তিনি এড়িয়ে চলতে চেষ্টা করেন। তরলমতি মেয়েরা মাঝে মাঝে অনেক অদ্ভুত কাণ্ডকারখানা করে বসে। তোমার কি ব্যাপার বলো? স্যার, আমি ওই ইএসপির টেস্টটা আবার দিতে চাই। একবার তো দিয়েছ, আবার কেন? মিসির আলী বিস্মিত হলেন। এই মেয়েটির মতিগতি তিনি বুঝতে পারছেন না। স্যার, আমার মনে হয় এবার পরীক্ষা করলে দেখা যাবে আমার ইএসপি আছে। এরকম মনে হবার কারণ কি? মেয়েটি উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। লক্ষণ ভালো না। মিসির আলী গম্ভীর গলায় বললেন, এখন আমি একটু ব্যস্ত আছি, অন্য একদিন এসো। মেয়েটি তবুও কিছু সময় দাঁড়িয়ে রইল। তুমি কি অন্য কিছু বলতে চাও? জি না স্যার, আমি যাই, আসসালামু আলাইকুম। মিসির আলী গম্ভীর হয়ে বসে রইলেন। এই মেয়েটিকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এরা সহজেই একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পারে। এরকম সুযোগ দেয়া ঠিক না। 12টায় একটা ক্লাস ছিল। মিসির আলী গিয়ে দেখলেন কোনো ছাত্রছাত্রী নেই। কোনো স্ট্রাইক হচ্ছে কি এরকম কিছু শোনেননি। সামনে হয়তো টার্ম পরীক্ষা আছে। টার্ম পরীক্ষা থাকলে ছাত্ররা দল বেঁধে আসা বন্ধ করে দেয়। মিসির আলী ভ্রু কুঁচকে খালি ক্লাসে মিনিট 5 বসে রইলেন। গতরাতে অসুস্থ শরীরে এই ক্লাসটির জন্যে পড়াশোনা করেছেন। এ অবস্থা হবে জানলে সকাল সকাল শুয়ে পড়তে পারতেন। ছাত্রশূন্য একটি ক্লাসে তিনি খাতাপত্র নিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। হাস্যকর দৃশ্য। অনেকেই করিডোর দিয়ে হাঁটবার সময় তাকে কৌতূহলী হয়ে দেখল। পাগল টাগল ভাবছে বোধহয়। মিসির আলী উঠে পড়লেন। আজকের দিনটিই শুরু হয়েছে খারাপভাবে। একটি কাজও ঠিকমতো হচ্ছে না। মিসির আলী ক্রমেই বিরক্ত হয়ে উঠতে লাগলেন। তার কপালের মাঝখানে ব্যথা শুরু হলো। এই উপসর্গটি নতুন। ব্লাড প্রেশার হয়েছে বোধহয়।
ডাক্তার দেখাতে হবে। তিনি বাড়ি ফিরলেন 3টার দিকে। এই অসময়েও বসার ঘরে কে যেন বসে আছে। সমস্ত দিনটি যে খারাপ যাবে এটা হচ্ছে তার প্রমাণ। গ্রামের বাড়ি থেকে টাকা পয়সা চাইতে কেউ এসেছে নির্ঘাত। কে? জি, আমি আনিস। আনিস সাহেব, আপনি এই সময় অফিস নেই? ছুটি নিয়ে এলাম। ব্যাপার কি? রানুর শরীরটা বেশি খারাপ, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। ভালোই করেছেন, বসেন। চাটা দিয়েছে? জি, চা খেয়েছি। আপনার ভাই ছিলেন এতক্ষণ। বসুন, আমি কাপড় ছেড়ে আসি। লোকটি জড়সড় হয়ে বসে আছে। মিসির আলি লক্ষ্য করলেন তার চোখের নিচে কালি পড়েছে, তার মানে রাতে ঘুমাতে পারছেন না। এরকম হওয়ার কথা নয়। মিসির আলি চিন্তিত মুখে ভেতরে ঢুকলেন। তার ফিরে আসতে অনেক সময় লাগলো। এখন বলেন, ব্যাপারটা কি? আনিস ইতস্তত করে বলল, ভূতপ্রেত বলে সত্যি কিছু আছে? এই কথা জিজ্ঞেস করছেন কেন? আনিস মুখ কালো করে বলল, অনেক রকম কাণ্ড কারখানা হচ্ছে, আমি কনফিউজড হয়ে গেছি। অর্থাৎ এখন ভূতপ্রেত বিশ্বাস করতে শুরু করেছেন? আনিস চুপ করে রইল। এর কারণটা বলেন শুনি। নানান রকম শব্দ হয় ঘরে। তাই নাকি? আপনি নিজে শোনেন? গন্ধও পাই, ফুলের গন্ধ। আপনি পান না আপনার স্ত্রী পান? রানু প্রথম পায়, তারপর আমি পাই। মিসির আলি চুরুট ধরালেন। আনিস বলল, গতরাতে ঘরের মধ্যে কেউ যেন নূপুর পায়ে হাঁটছিল। এই নূপুরের শব্দ প্রথম কে শোনে? আপনার স্ত্রী? জি। তারপর আপনাকে বলার পর আপনি শুনতে পান? জি। আনিস সাহেব, এটাকে বলা হয় ইনডিউসড অডিটরি হ্যালুসিনেশন। আপনার মন দুর্বল। আপনার স্ত্রী যখন বলেন শব্দ শুনতে পাচ্ছেন, তখন আপনিও তা শুনতে থাকেন। ব্যাপারটি আপনার মনোজগতে, আসলে কোনো শব্দ হচ্ছে না। আনিস দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, আপনি যদি একবার আসেন আমাদের বাসায়, আপনি নিজেও শুনবেন। না ভাই, আমি শুনব না। আমি খুব শক্ত ধরনের মানুষ, খুবই যুক্তিবাদী লোক আমি। আপনি আসেন না একবার? ঠিক আছে, যাব। কবে আসবেন? আজ আসতে পারবেন? আমি কাল পরশুর মধ্যে একবার যাব। আমাদের বাড়িওয়ালার খুব সুন্দর ফুলের বাগান আছে, প্রচুর গোলাপও আছে। বিকেলের দিকে গেলে সেটাও দেখতে পারবেন। মিসির আলি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বড় ফুলের বাগান? জি। আনিস সাহেব, এমন কি হতে পারে না বাতাসে নিচের বাগান থেকে ফুলের সৌরভ ভেসে আসে? সেই সৌরভকে আপনি একটি আধ্যাত্মিক রূপ দেন? হতে পারে? পারে। কিন্তু শব্দটা? কোনো একটা ব্যাখ্যা নিশ্চয়ই আছে। মস্তিষ্ক খুব অদ্ভুত জিনিস আনিস সাহেব। সে আপনাকে এমন সব জিনিস দেখাতে বা শোনাতে পারে যার আসলে কোনো অস্তিত্বই নেই। আপনি কি উঠছেন? জি। আচ্ছা ঠিক আছে, যান। আমার নিজেরও মাথা ধরেছে, 2টো প্যারাসিটামল খেয়েছি, তবু লাভ হচ্ছে না। জ্বরও আসছে বলে মনে হয়, শরীরটা গেছে, বেশি দিন বাঁচব না। পত্রিকা খুলে নীলু খুব অবাক হলো। সেই বিজ্ঞাপনটি আবার ছাপা হয়েছে। কথাগুলো এক, জিপিও বক্স নম্বর 73। শিরোনামটিও আগের মতো, কেউ কি আসবেন? এর মানে কি? নীলুর ধারণা ছিল এই বিজ্ঞাপনটি আর কোনো দিন ছাপা হবে না। এর প্রয়োজন ফুরিয়ে গেছে, কিন্তু এখন তা মনে হচ্ছে না। নীলুর ইচ্ছা হলো দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদার। সে মুখ কালো করে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় তার জন্যে একটা বড় ধরনের চমক অপেক্ষা করছিল। মিসির আলি সাহেব দাঁড়িয়ে। তিনি বললেন, এখানে কি আনিস সাহেব থাকেন? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? ও তুমি আমার ছাত্রী? কোন ইয়ার? 3rd ইয়ার স্যার। নীলু আমার নাম, নীলুফার। ও আচ্ছা, নীলুফার। তোমাদের তেতলায় আনিস সাহেব থাকেন নাকি? জি, তার কাছে এসেছি। উঠবার রাস্তা কোন দিকে? নীলু তাকে সঙ্গে করে 3 তলায় নিয়ে গেল। ফেরবার পথে আমাদের বাসা হয়ে যাবেন স্যার। যেতেই হবে। আচ্ছা দেখি। দেখা দেখি না স্যার, আপনি আসবেন। আনিস ঘরে ছিল না। রানু তাকে নিয়ে বসালো। সে খুবই অবাক হয়েছে। মিসির আলি বললেন, খুব অবাক হয়েছেন মনে হচ্ছে। আপনি আপনি করে বলছেন কেন? ও আচ্ছা, তুমি তুমি করে বলতাম, তাই না? ঠিক আছে, এখন বলো, আমাকে দেখে অবাক হয়েছ? হ্যাঁ, খুব অবাক হয়েছ? জি, আপনি আসবেন ভাবতেই পারিনি। মিসির আলি সিগারেট ধরিয়ে হাসি মুখে বললেন, তুমি তো শুনেছি সব কিছু আগে বলে দিতে পারো, এটা তো পারার কথা ছিল।
রানু থেমে থেমে বলল, আপনি লোকটি বেশ অদ্ভুত। তাই নাকি? হ্যাঁ, আপনার যুক্তিও খুব ভালো, বিশ্বাস করতে ইচ্ছা হয়। বিশ্বাস করলেই পারো। আনিস সাহেব কখন আসবেন? এসে পড়বে। আমাকে একটু চা খাওয়াও। আর শোনো, তোমাদের একটা কাজের ছেলে আছে নাকি? ওকে পাঠাও তো আমার কাছে। ওকে কী জন্যে? কয়েকটা কথা জিজ্ঞেস করব। মিসির আলি। কী নাম? জিতু মিয়া। দেশ কোথায়? টাঙ্গাইল। শুনলাম 2-1 দিন আগে তুমি নাকি রাতের বেলা কি একটা দেখে ভয় পেয়েছ? জি, পাইছি। কি দেখেছ? পাকের ঘরে একজন মেয়ে মানুষ হাঁটাচলা করতেছে। সুন্দরী? জি, খুব সুন্দর। রান্নাঘরে তো বাতি জ্বালানো ছিল। জি না। অন্ধকারে তুমি মানুষ কিভাবে দেখলে? নিশ্চুপ। জিতু নিশ্চুপ থাকল। আমার মনে হয় জিনিসটা তুমি স্বপ্নে দেখেছ। আচ্ছা জিতু মিয়া, তুমি যাও। শোনো, 1 প্যাকেট সিগারেট নিয়ে এসো আমার জন্যে। ক্যাপস্ট্যান নাও, টাকাটা নাও। জিতু মিয়া চলে গেল। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, ইউনিভার্সিটির সব মাস্টাররাই কি আপনার মতো বুদ্ধিমান? না, আমার নিজের বুদ্ধি একটু বেশি। আচ্ছা, এখন যে খুটখাট শব্দ শোনা যাচ্ছে, এই শব্দটার কথাই কি আনিস সাহেব আমাকে বলেন? রানু জবাব দিল না। মিসির আলি কান পেতে শুনলেন। শব্দটা তো বেশ স্পষ্ট। রান্নাঘর থেকে আসছে না? এই শব্দটার কথাই আনিস সাহেব বলেন, তাই না? বোধ হয়। আপনি রান্নাঘর দেখবেন, আপনি যাওয়া মাত্রই শব্দ থেমে যাবে। শব্দটা বেশিরভাগই রান্নাঘরে হয়। জি। ইঁদুর মারা কিছু বিষ ছড়িয়ে দিও, আর শব্দ হবে না। ওটা ইঁদুরের শব্দ। রান্নাঘরে খাবারের লোভে ঘোরাঘুরি করে, সেই জন্যেই শব্দটা বেশি হয় রান্নাঘরে, বুঝলে? যুক্তিটা পছন্দ হচ্ছে না মনে হয়। যুক্তি ভালোই। আরেক কাপ চা খাবেন? না, এখন উঠব। আনিস সাহেব মনে হয় আজ আর আসবেন না। না, আপনি আরেকটু বসুন, আপনাকে একটা গল্প বলবো। আজ আর না রানু, মাথা ধরেছে। মাথা ধরলেও আপনাকে শুনতে হবে। বসুন, আমি চা আনছি। প্যারাসিটামল খাবেন? ঠিক আছে। চা আনবার আগেই আনিস এসে পড়ল। তার অফিসে নাকি কি একটা ঝামেলা হয়েছে। 10,000 টাকার একটা চেকের হিসাবে গণ্ডগোল। চেকটা ইস্যু হয়েছে আনিসের অফিস থেকে। আনিসের চোখে মুখে ক্লান্তি। মিসির আলি বললেন, আপনি বিশ্রাম করেন, আমার জন্য ব্যস্ত হবেন না। আমি রানুর কাছ থেকে একটা গল্প শুনব। কি গল্প? জানি না কি গল্প। ভয়ের কিছু হবে। রানু বলল, না, ভয়ের না। তুমি গোসল টোসল সেরে এসে চা খাও। আমি গল্পটা শুনতে পারবো না? না, সব গল্প সবার জন্যে না। আনিসের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে কিছু বলল না, বাথরুমে ঢুকে পড়ল। রানু তার গল্প শুরু করল খুব শান্ত গলায়। মিসির আলি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন। রানুর দ্বিতীয় গল্প। আমার তখন মাত্র বিয়ে হয়েছে, সপ্তাহখানেকও হয়নি। সেই সময় এক কাণ্ড হলো। আমার বিয়ে হয়েছিল শ্রাবণ মাসের 6 তারিখে। ঘটনাটা ঘটল শ্রাবণ মাসের 14 তারিখে। সকালবেলা আমার এক মামা শ্বশুর এসে ওকে নিয়ে গেলেন মাছ মারতে। নৌকায় করে মাছ মারা হবে। নৌকা বড় গাং দিয়ে যাবে সোনাপোতার বিলে। বড়শি ফেললেই সেখানে বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়। বর্ষাকালে বোয়ালের কোনো স্বাদ নেই, জানেন তো? কিন্তু সোনাপোতার বোয়ালে বর্ষাকালেই নাকি সবচেয়ে বেশি তেল হয়। দুপুরের পর থেকেই হঠাৎ করে খুব দিন খারাপ হলো। বিকেল থেকে বাতাস বইতে লাগলো। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম, ওরা আর ফেরে না। সন্ধ্যার পর থেকে শুরু হলো প্রচণ্ড ঝড়। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। আমাদের বাড়িটা হচ্ছে কাঠের দোতলা। আমি একা একা দোতলায় উঠে গেলাম। দোতলার কোণার দিকের একটা ঘরে আজে বাজে জিনিস রাখা হয়, স্টোর রুমের মতো। কেউ সেখানে যায় দেয় না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলাম। তখন হঠাৎ একটি মেয়ের কথা শুনতে পেলাম। মেয়েটি খুব নিচু স্বরে বলল, সোনাপোতার বিলে ওদের নৌকা ডুবে গেছে, কিছুক্ষণ আগেই ডুবেছে। এটা শোনার পর আমি অজ্ঞান হয়ে যাই। মিসির আলি বললেন, এইটুকুই গল্প? হ্যাঁ, গল্পের কোনো বিশেষত্ব লক্ষ্য করলাম না। বিশেষত্ব হচ্ছে সেদিন সন্ধ্যায় ওদের সত্যি সত্যি নৌকাডুবি হয়েছিল। এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, কাজেই তোমার মনে ছিল অমঙ্গলের আশঙ্কা। অবচেতন মনে ছিল নৌকাডুবির কথা। অবচেতন মনই কথা বলেছে তোমার সঙ্গে।
মানুষের মন খুব বিচিত্র রানু। আমি উঠলাম। মিসির আলি উঠে দাঁড়ালেন। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, একতলার নীলু নামের যে মেয়েটি আপনাকে এখানে নিয়ে এসেছে, সে আপনার জন্যে বারান্দায় অপেক্ষা করছে। যাবার সময় ওর সঙ্গে আপনার দেখা হবে। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, তাতে কি? রানু বলল, নীলু এই মুহূর্তে কি ভাবছে তা আমি বলতে পারবো। ওকে জিজ্ঞাসা করলেই দেখবেন আমি ঠিকই বলেছি। আমি অনেক কিছুই বলতে পারি। নীলু কি ভাবছে? নীলু ভাবছে একজন অত্যন্ত সুপুরুষ যুবকের কথা। সেটা তো স্বাভাবিক, একজন অবিবাহিত যুবতী একজন সুপুরুষ যুবকের কথাই ভাবে। এটা বলার জন্যে কোনো অতীন্দ্রিয় ক্ষমতার দরকার হয় না রানু। মিসির আলি নেমে গেলেন। নীলু সত্যি সত্যি বারান্দায় দাঁড়িয়েছিল। সে খুব অনুরোধ করল যাতে স্যার এক কাপ চা খেয়ে যান, কিন্তু মিসির আলি বসলেন না। তার প্রচণ্ড মাথা ধরেছে, প্যারাসিটামল কাজ করছে না। সারা জীবন তিনি এত ওষুধ খেয়েছেন যে ওষুধ তার উপর এখন আর কাজ করে না। খুব খারাপ লক্ষণ। নীলুর বাবা বারান্দায় বসেছিলেন। নীলুকে বেরোতে দেখে তিনি ডাকলেন, নীলু, কোথায় যাচ্ছ মা? একটু বাইরে যাচ্ছি। কিন্তু এইটুকু বলতেই নীলুর গলা কেঁপে গেল, গাল লাল হলো। তিনি তা লক্ষ্য করলেন। বিস্মিত গলায় বললেন, বাইরে কোথায়? নীলু জবাব দিল না। কখন ফিরবে মা? 8টা বাজার আগেই ফিরব। গাড়ি নিয়ে যাও। গাড়ি লাগবে না। তোমার কিছু লাগবে বাবা? চা বানিয়ে দিয়ে যাব? না, চা লাগবে না। একটু সকাল সকাল ফিরিস মা, শরীরটা ভালো না। সকাল সকালই ফিরব। বিকেলের আলো নরম হয়ে এসেছে। সব কিছু দেখতে অন্যরকম লাগলো নীলুর চোখে। নিউ মার্কেটের পরিচিত ঘরগুলোও যেন অচেনা, যেন ওদের এক ধরনের রহস্যময়তা ঘিরে আছে। কেমন আছো নীলু? নীলু তৎক্ষণাৎ তাকাতে পারল না। তার লজ্জা করতে লাগলো। তার ভয় ছিল আজ হয়তো সে আসবে না। প্রিয়জনদের দেখা তো এত সহজে পাওয়া যায় না। আজ তুমি দেরি করে এসেছো, 5 মিনিট দেরি। তোমার তার জন্য শাস্তি হওয়া দরকার। কি শাস্তি? সেটা আমরা চা খেতে খেতে ঠিক করব। খুব চায়ের পিপাসা হয়েছে। কোথায় চা খাবেন? এখানে কোথাও। আর শোনো নীলু, চা খেতে খেতে তোমাকে আমি একটা কথা বলতে চাই, খুব জরুরি কথা। এখন বলুন? হাঁটতে হাঁটতে বলুন। না, এই কথা হাঁটতে হাঁটতে বলা যায় না, বলতে হয় মুখোমুখি বসে, চোখের দিকে তাকিয়ে। নীলুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে কোনো মতে বলল, ঠিক আছে, চলুন কোথাও বসি। কি বলতে চাই তা কি বুঝতে পারছো? না। বুঝতে পারছো নীলু? মেয়েরা এইসব জিনিস খুব ভালো বুঝতে পারে। নীলুর গা কাঁপতে লাগলো। অন্য এক ধরনের আনন্দ হচ্ছে, অন্য এক ধরনের সুখ। মনে হচ্ছে পৃথিবীতে এখন আর কেউ নেই। চারিদিকে সীমাহীন শূন্যতা। শুধু তারা দুইজন হাঁটছে, হেঁটেই চলেছে। কেমন যেন এক ধরনের কষ্টও হচ্ছে বুকের মধ্যে। ওরা একটি রেস্টুরেন্টে গিয়ে বসল। চায়ের সঙ্গে আর কিছু খাবে? না। খাও না, কিছু খাও। সে বয়কে ডেকে কী যেন বলল। নীলু শুনতে পেল না। কোনো কিছুতেই তার মন বসছে না। সব তার কাছে অস্পষ্ট লাগছে। কি নীলু, কিছু বলো। চুপ করে আছো কেন? কি বলবো? যা ইচ্ছা বলো। নীলু ইতস্তত করে বলল, আপনি ওই বিজ্ঞাপনটা আবার দিয়েছেন কেন? সে হাসল শব্দ করে। দেখেছ বিজ্ঞাপনটা? হ্যাঁ। মন খারাপ হয়েছে? নীলু কিছু বলল না। বলো, মন খারাপ হয়েছে? হ্যাঁ। সে আবার শব্দ করে হাসল। তারপর ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, আমি পত্রিকার অফিসে টাকা দিয়ে রেখেছিলাম। কথা ছিল প্রতি মাসে 2 বার করে ছাপবে। তোমার সঙ্গে দেখা হবার পর তার আর প্রয়োজন ছিল না, কিন্তু সেটা বলা হয়নি। আগামীকাল বন্ধ করে দেব। এখন খুশি তো? নীলু জবাব দিল না। বলো, এখন তুমি খুশি? এইভাবে চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। বলো, তুমি খুশি? সে আরেক দফা চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরালো। খানিকক্ষণ দুইজনেই কোনো কথা বলল না। বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পৃথিবী বড় সুন্দর গ্রহ। এতে বেঁচে থাকতে সুখ আছে। নীলু, তোমাকে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটা বলি। বলুন। দেখো নীলু, সারা জীবন পাশাপাশি থেকেও একসময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে। ঠিক না? নীলু জবাব দিল না। বলো, ঠিক না? হ্যাঁ। তোমাকে প্রথম দিন দেখি
সে চুপ করে গেল। নীলুর চোখে জল এলো। নীলু, আজ যদি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই, তাহলে তোমার আপত্তি আছে? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, জবাব দিল না। সে মুখ ঘুরিয়ে বসেছিল। সে তার চোখের জল তাকে দেখাতে চায় না। বলো নীলু, আপত্তি আছে? আমাকে 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে। 8টার আগেই আমরা বাড়ি ফিরব। এসো, উঠি। সে নীলুর হাত ধরল। ভালোবাসার স্পর্শ, যার জন্যে তরুণীরা সারা জীবন প্রতীক্ষা করে থাকে। রানু আজ অসময়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম যখন ভাঙল তখন দিন প্রায় শেষ। আকাশ লালচে হতে শুরু করেছে। সে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বারান্দায় বিলু হাঁটছে একা একা। রানুর কেমন জানি অস্বস্তি বোধ হতে লাগলো, যেন কোথাও কিছু একটা অস্বাভাবিকতা আছে, সে ধরতে পারছে না। নিচ থেকে বিলু ডাকলো, রানু ভাবি, চা খেলে নেমে এসো, চা হচ্ছে। চা খাবো না। আসো না বাবা, ইন্টারেস্টিং একটা ব্যাপার বলবো, কুইক। রানু নেমে গেল। তার মাথায় সূক্ষ্ম একটা যন্ত্রণা হচ্ছে, কিছুই ভালো লাগছে না, বমি বমি ভাব হচ্ছে। বারান্দায় নীলুর বাবাও ছিলেন। ওপর থেকে তাকে দেখা যায়নি। তিনি নরম স্বরে বললেন, এখন তুমি কেমন আছো মা? জি ভালো। আমি আনিস সাহেবকে বলেছি বড় একজন ডাক্তার দেখাতে। পিজির একজন প্রফেসর আছেন আমার আত্মীয়, তাকে আমি বলে দেখতে পারি। তুমি আলাপ করো আনিসের সঙ্গে, কেমন? জি করব। বিলু বলল, বাবা ঘরে গিয়ে তুমি চা খাও, তোমার ঠান্ডা লেগে যাবে। আমরা দুইজন বাগানে বসি। ভদ্রলোক চলে গেলেন সঙ্গে সঙ্গে। রানু বলল, নীলু কোথায়? ওর এক বন্ধুর বাড়িতে গেছে। বন্ধুর বাড়ি যাওয়া এমন কোনো ব্যাপার নয়, তবু কেন জানি রানুর বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। ভোঁতা এক ধরনের যন্ত্রণা হতে লাগলো মাথায়। বিলু বলল, রানু ভাবি, তোমাকে একটা গোপন কথা বলছি, টপ সিক্রেট, কাউকে বলবে না। না বলবো না, ইভেন নীলু আপাকেও নয়, কারণ কথাটা তাকে নিয়েই। ঠিক আছে, কাউকে বলবো না। নীলু আপা ডুবে ডুবে জল খাচ্ছে। আজকে সকালে টের পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, নীলু আপার ট্রাঙ্ক ঘাটতে গিয়ে আবিষ্কার করেছি জনৈক ভদ্রলোক দারুণ সব রোম্যান্টিক চিঠি লিখেছে নীলু আপাকে, খুব লটকালটকি। বিলু হাসল। রানু কিছু বলল না। তার মাথার যন্ত্রণাটা ক্রমেই বাড়ছে। একটা চিঠি পড়ে দেখতে চাও? না না, অন্যের চিঠি। পড়ো না, কেউ তো জানতে পারছে না। আমরা ব্যাপারটা টপ সিক্রেট রাখবো, তাহলেই তো হলো। না বিলু, আমি চিঠি পড়ব না। পড়ব না বললে হবে না, পড়তেই হবে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। যে আলো আছে তাতে দিব্যি পড়তে পারবে। বিলু ঘর থেকে চিঠি নিয়ে এলো। রানু চিঠিটি হাতে নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বিলু অবাক হয়ে বলল, কি হয়েছে? না, কিছু হয়নি। এরকম করছো কেন? মাথা ধরেছে, বড্ড মাথা ধরেছে। প্যারাসিটামল এনে দেব? তুমি চিঠিটা পড়ে আমাকে বলো ভদ্রলোক সম্পর্কে তোমার কি ধারণা। রানু চিঠি পড়ল। বিলু বলল, বলো তোমার কি মনে হয়? রানু কিছু বলল না। এক হাতে মাথার চুল টেনে ধরল। তোমার কি হয়েছে? বড্ড শরীর খারাপ লাগছে, আমি এখন যাই। চা খাবে না? না। বিলু, নীলু কখন ফিরবে বলে গেছে? না, সন্ধ্যার আগে আগেই ফিরবে বোধহয়। তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? হ্যাঁ। তাহলে যাও, শুয়ে থাকো গিয়ে। রানু উপরে উঠে এলো। ঘর অন্ধকার। বাতি জ্বালাতে ইচ্ছা হলো না। শুয়ে পড়ল বিছানায়। আনিস আজ ফিরতে দেরি করবে। তার অফিসে কী সব নাকি ঝামেলা হচ্ছে। রানু ডাকল, জিতু, জিতু মিয়া। কেউ সাড়া দিল না। জিতু কি বাসায় নেই? জিতু, জিতু। কোনো উত্তর নেই। জিতু মিয়া ইদানিং বেশ লায়েক হয়েছে। রানু কিছু বলে না বলেই হয়তো বিকেলে খেলতে গিয়ে সন্ধ্যা পার করে বাড়ি ফেরে। বকাঝকা তার গায়ে লাগে না। রান্নাঘরে খুটখুট শব্দ হচ্ছে। ইঁদুর, নিশ্চয়ই ইঁদুর। তবে রানু বলল, কে? খুটখুট শব্দ থেমে গেল। ইঁদুর ছাড়া আর কিছু নয়, কিন্তু সেই গন্ধটা আবার পাওয়া যাচ্ছে, কড়া ফুলের গন্ধ। রানুর ইচ্ছে হলো ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। রানু দুর্বল গলায় ডাকল, জিতু, জিতু মিয়া। আর ঠিক তখন কে একজন ডাকল, রানু, রানু। এই ডাক রানুর চেনা। এই জীবনে সে অনেকবার শুনেছে, তবে এটা কিছু নয়। প্রফেসর সাহেব বলেছেন অডিটরি হ্যালুসিনেশন। আসলেই তাই, এছাড়া আর কিছু নয়। রানু, রানু। কে? তুমি কে?
তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ছোট্ট ছোট্ট পা নিশ্চয়ই। হালকা শব্দ। পায়ে কি নুপুর আছে? নুপুর বাজছে? রানু। রানু চোখ বন্ধ করে ফেলল। এসব সত্যি নয়, চোখের ভুল। রানু দুর্বল গলায় বলল, তুমি কে? আমাকে তুমি চিনতে পারছো না? না। কিশোরীর গলায় মৃদু হাসি শোনা গেল। তাকাও রানু, তাকালেই চিনবে। আমি চিনতে চাই না। তোমার বন্ধু নীলুর খুব বিপদ রানু। একদিন তোমার যে বিপদ ঘটতে যাচ্ছিল তার চেয়েও অনেক বড় বিপদ। দরজায় ধাক্কা পড়ছে। জিতু এসেছে বোধহয়। রানু তাকালো। কোথাও কেউ নেই। ফুলের গন্ধ কমে আসছে। জিতু মিয়া বাইরে থেকে ডাকল, আম্মা, আম্মা। রানু উঠে দরজা খুলল। আপনার কি হয়েছে? কিছু হয়নি। রানু এসে শুয়ে পড়ল। তার গায়ে প্রচণ্ড জ্বর। সে বিছানায় ছটফট করতে লাগল। কখন আসবে আনিস? কখন আসবে? জিতু, জি। নিচে গিয়ে দেখে আয় তো নীলু ফিরেছে নাকি। জিতু ফিরে এসে জানালো, এখনও আসেনি। রানু একটি নিঃশ্বাস ফেলে ঘড়ি দেখল। 8টা বাজতে 4 মিনিট বাকি। কখন আসবে আনিস? সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।